দর্শক স্বাগত জানাচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে। আজকে আপনাদের সঙ্গে পুরো অনুষ্ঠান জুড়ে রয়েছি আমি মারুফা রহমান এবং আমরা আজকে বিষয় ঠিক করেছি আলাপের মব কিলিং এবং আগামীর রাজনীতি। এ নিয়ে আলাপ করতে স্টুডিওতে আমাদের সঙ্গে দুজন অতিথি যুক্ত হয়েছেন। আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সহ সাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতন এবং আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। আপনাদের দুজনকে সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা আজকে আলাপের বিষয় যেটি ঠিক করেছি মব কিলিং এবং আগামীর রাজনীতি। তো আমরা বেশ কয়েকটি মব কিলিং এর ঘটনা আমরা দেখলাম, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে দুটি বিশ্ববিদ্যালয়ে আমরা যে ঘটনাটি দেখেছি, গেস্ট রুমে হাত বেঁধে তোফাজ্জলকে যেভাবে হত্যা করা হলো, সেই বিষয় নিয়ে আলাপ করতে চাই। প্রথমেই আমি আসতে চাই রাজিকুজ্জামান রতন আপনার কাছে। এই যে মব মনস্তত্ত্ব, এটি নিয়ে আসলে আপনার মূল্যায়ন কি? এই একই দিনে দুটো ঘটনাকে আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ। এই যে এটাকে মব লিঞ্চিং বলা যেতে পারে, এটাকে বলতে পারে মব ভায়োলেন্স বলা যেতে পারে। উন্মত্ত জনতার অথবা উচ্ছৃঙ্খল জনতা পিটিয়ে কিছু মানুষকে হত্যা করেছে, এরকম খবর আমরা এর আগেও পত্রপত্রিকায় দেখেছি। তো এর পেছনে সাইকোলজি কি, সোশ্যাল জাস্টিফিকেশন কি আছে, এর জন্য দায়ী কে, অথবা এটা কিভাবে দূর করা যায়, এগুলো নিয়ে কিন্তু গোটা পৃথিবীতে আলোচনা হয়েছে। আপনারা একসময় জানেন যে এই মব লিঞ্চিংয়ের ঘটনাটা একসময় কৃষ্ণাঙ্গদের ব্যাপারে অনেক বেশি হতো। আমাদের এখানেও কিন্তু একেবারে কম না, গণপিটুনিতে মৃত্যু এরকম খবর আমরা এর আগেও শুনেছি। সেগুলো কেন হয়, অথবা এখন যেটা হচ্ছে সেটা কি সেরকম কিছু, নাকি অন্য কোনো রকমের পার্থক্য এখানে আছে, সেটা নিয়ে আমাদের একটু আলোচনা হওয়া দরকার। বিশেষ করে গত দুটো ঘটনা, বিশ্ববিদ্যালয়ে যে দুটো ঘটনা ঘটেছে, এখানে তো শিক্ষিত ছেলেমেয়েরাই আছে, তাই না? একটা শিক্ষা মানুষকে কি দেয়? যুক্তি করতে শেখায়। শিক্ষা মানুষকে নিজের কথাটাই যে যথার্থ তা নয়, অন্যের কথা শোনার মনটাও তৈরি করে। একটা শিক্ষিত মানুষ আর যাই হোক, গোয়ার গোবিন্দ তো হতে পারে না, এই কথা মানুষ মনে করে। এবং অনেকজন শিক্ষিত মানুষ একসাথে, হ্যাঁ, এবং অনেকে এই জন্য বলে না যে তুমি এরকমভাবে কথা বলছো কেন, তুমি না একটা শিক্ষিত ছেলে, অথবা তুমি না একটা শিক্ষিত মেয়ে। আমাদের সমাজের একটা মনস্তত্ত্ব আছে, শিক্ষা মানুষের মধ্যে বিনয় দেয়, ধৈর্য দেয়, যুক্তি করার ক্ষমতা দেয়, এবং শিক্ষা মানুষকে অন্যের কথা শোনার মতো একটা মনন তৈরি করে। যখন আমরা মব কিলিং বা মব জাস্টিসের নামে মব লিঞ্চিং বা মব ভায়োলেন্স দেখছি, তখন আমার কথাটাই আইন। আমরা যদি মনে করি যে সে একজন অপরাধী, তাহলে আমরা মনে করলাম সে অপরাধী, সাথে সাথে তার বিচারের দায়িত্ব আমরা নিয়ে নিলাম এবং তার শাস্তি এক্সিকিউট করার দায়িত্ব নিয়ে নিলাম। তো স্বেচ্ছাচারিতা কাকে বলে? স্বেচ্ছাচারিতার আমি যদি বলি সাইকোলজিক্যাল বেসিস কি, যিনি সিদ্ধান্ত নেন তিনিই বাস্তবায়ন করেন, যিনি বিচার করেন তিনিই শাস্তি দেন। এই যে একটা মনস্তত্ত্ব, এই মনস্তত্ত্ব থেকে বেরিয়ে আসবার জন্যই তো আমাদের গণতন্ত্রের লড়াই ছিল। ফলে আজকে যখন বিশ্ববিদ্যালয় পর্যায়ে ঘটনাগুলো ঘটে, তখন মনের মধ্যে অনেক ধরনের প্রশ্ন আসে যে গত 15 বছর যে স্বেচ্ছাচারী স্বৈরাচারী ব্যবস্থার বিরুদ্ধে আমরা লড়াই করেছি, সেই লড়াই করতে করতে আমাদের গণ আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল যে আমরা একটা গণতান্ত্রিক পরিবেশ চাই, আমরা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড দেখতে চাই না, আমরা থানাতে কাস্টডিতে যেখানে নিরাপদে থাকার কথা সেখানে ঝুলিয়ে পেটাতে পেটাতে কাউকে মেরে ফেলতে দেখতে চাই না, আমরা রাতের বেলা কোনো রাস্তার পাশে কোনো যুবকের লাশ পড়ে থাকতে দেখতে চাই না, অথবা আমরা ওই ক্রস ফায়ারের নামে কাউকে মৃত্যু হতে দেখতে চাই না। এই তো চেয়েছিলাম আমরা, যে আমরা অন্তত অনেক আগে এই ৭৪ সালে নির্মল সেন একটা লেখা লিখেছিলেন, স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই। আমরা আমাদের সমাজে কি স্বাভাবিকভাবে মৃত্যুর গ্যারান্টিটা পাবো না? এইরকম কথা থেকে তো আমাদের কথা এসেছিল যে আন্দোলন করব, প্রয়োজনে আমাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হতে পারে, কিন্তু আমি এটুকু বুঝবো যে রাতের অন্ধকারে আমাকে গুম করে দেওয়া হবে না। গুমের বিরুদ্ধে, ফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের বিরুদ্ধে, আমাদের ক্রস ফায়ারের বিরুদ্ধে, তারপরে আমাদের এই গণপিটুনির বিরুদ্ধেই তো আমরা একটা গণতন্ত্রের লড়াই করেছিলাম। সেখান থেকে আমরা যদি মনস্তাত্ত্বিক দিকটা দেখি, এখন অনেকে বলবেন আইন শৃঙ্খলা বাহিনী ভেঙে পড়েছে, পুলিশের কাছে গিয়ে কোনো লাভ নাই, এগুলোর কোনো বিচার পাওয়া যাবে না, অথবা এবার যখন ক্ষমতা পেয়েছি দেখি আমাদেরকে কে আটকায়। এই ধরনের অনেক বিষয় কিন্তু এর সঙ্গে যুক্ত হয়ে আছে এবং প্রত্যেকটা কি আমাদের খেয়াল করে দেখতে হবে। আচ্ছা, পুলিশ যদি ভেঙে পড়ে সে কারণে আমি কাউকে পিটিয়ে মারতে পারি? অথবা আমি সুযোগ পেয়েছি বলে কি কাউকে মারতে পারি? অথবা
কেউ আমাকে একটা ব্লেম করলো, সাথে সাথে একদিন ক্যারেক্টার অ্যাসাসিনেশন ছিল, এখন ডাইরেক্ট অ্যাসাসিনেশনের জায়গায় চলে গেল। এই জায়গায় আমরা মনে করি যে গণতান্ত্রিক যে চর্চা, সেই চর্চার একটা অনুপস্থিতি আছে। 2, প্রতিহিংসার মানসিকতা এখানে আছে। 3, সন্দেহবাতিকতা থেকে সহিংসতার দিকে যাওয়ার একটা প্রবণতা আছে। চতুর্থত, একসঙ্গে সবাই মিলে কাউকে পেটালে বা কাউকে মারলে আমাকে কেউ কিছু করবে না, কারণ কার আঘাতে মৃত্যুবরণ করেছে সেটা যেহেতু সুনিশ্চিত হবে না, ফলে দলবদ্ধভাবে মারলে নিজের দায় এড়ানো যাবে। আবার কখনো কখনো মনের মধ্যে গোপন যে জিঘাংসা লালন করে, আমরা দেখেছি যে বাইরে কোথাও কিছু করতে না পারলেও যদি কখনো বাসের মধ্যে কোনো একজন পকেটমার ধরা পড়ে, সবাই হাতের সুখ মেটাবার জন্য তার গায়ে দুটো ঘুষি মেরে যায়, কিছুই জানে না, পাশ দিয়ে যাওয়ার সময় তো একটা লাথি মেরে দেয়। এর মধ্যে কিন্তু একটা অবদমিত ক্রোধ থাকে। অনেক ধরনের অপমান লাঞ্ছনার মধ্যে যে মানুষ থাকে, কোথাও কিছু করতে পারে না যখন, তখন দুর্বল কাউকে পেলে তার উপর সে একটা শহর হয়ে যেতে পারে। এই সবগুলোকে বিবেচনা করতে হবে একদিকে, সাথে সাথে দেখতে হবে আইন শৃঙ্খলার পরিস্থিতির একটা যে ফিরিয়ে আনাটা, সেটা এখনো সম্ভব হয়নি। এবং ক্ষমতায় যারা আছেন, আমাদের যারা এখনো উপদেষ্টা মণ্ডলী আছেন, তারা জনগণের কাছে এই মেসেজটা দিতে পারছেন না এখনো যে আমরা তো আছি, একটু ভরসা করুন আমাদের উপরে, যে আমরা সবকিছু করবো। ফলে একটু হাবিবুর রহমান হাবিব, আপনার কাছে আসতে হবে, মব লিঞ্চিং যে হচ্ছে, এটার দায় আসলে আপনি কাকে দিতে চান? না, এটা মানে আপনাকে ধন্যবাদ। মাত্র জুলাই আন্দোলনের পরে যেখান থেকে যে এলাকা থেকে একটা আন্দোলন শুরু হলো, সেখানেই আবার এ ধরনের ঘটনা, সেই বিশ্ববিদ্যালয়গুলোতে এ ধরনের ঘটনা, এটার পেছনে কি কোনো কারণ খুঁজে পান কিনা, বা আপনাকে ধন্যবাদ। ছাত্রদের মনস্তত্ত্ব আসলে কি? আপনার মাধ্যমে নিউজ 24-এর দর্শক শ্রোতা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন, তাদেরকে সশ্রদ্ধ সালাম, বিজ্ঞ আলোচককে আমার শুভেচ্ছা। এখানে যে একটা কথা আসছে যে ক্ষমতা পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটনাটা ঘটেছে, এখানে ক্ষমতার সাথে কোনো সম্পর্ক আছে? যে ছেলেটাকে মেরেছে সে একটা অস্বাভাবিক বা অপ্রকৃতিস্থ একটা ছেলে বলে প্রচার করা হচ্ছে, তাকে খাওয়ানো হয়েছে, তারপরে তাকে মারা হয়েছে। এই মারার সাথে কারা জড়িত? মারার সাথে ছাত্রলীগের প্রেসিডেন্ট সাদ্দামের সাথে দুটা ছেলে, তাদের ছবি আছে, তারা উপসম্পাদক টম্পাদক এই ধরনের দুটা পোস্ট ছাত্রলীগের। তাহলে এখানে ছাত্রলীগ তো এখন তো ক্ষমতায় নেই, তাহলে এই কথাটা বলার অর্থটা কি? এটা কি ঠিক? মারলো ছাত্রলীগের ছেড়ে, পিটিয়ে মারলো, আর নাম আসতেছে যে এখন ক্ষমতা পেয়ে তারা এখন এগুলো শুরু করেছে, তার মানে বিএনপির উদ্দেশ্যটা চাপাচ্ছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেটা বিএনপি ছাত্রদল পরিষদ বলেছে যে কোনো আমাদের কোনো কমিটি নেই, আমাদের কোনো ওখানে ছাত্র সংগঠনের কোনো নেই, নেতৃত্ব বলে কোনো জিনিস নেই ওখানে। এখন কার সাথে কী সম্পর্ক ছিল? এখানে তো রাজনৈতিক প্রতিহিংসা বশত যেটা বলা হচ্ছে, রাজনৈতিক প্রতিহিংসা বশত এখন ঘটনা ঘটেনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সেটাকে মারা হয়েছে, রাজনৈতিক প্রতিহিংসা বশত সে কোন দল করে কেউ বলতে পারে? কেউ বলতে পারে না। মারলো কারা? ছাত্রলীগ মারলো। তাহলে প্রতিহিংসা কি কারণে মেরেছে? তারা এক সময় ছাত্রলীগ করতে, এটা আমরা সামাজিক যোগাযোগ মারলো যে এখন তারা ছাত্রলীগ করে, জি, তারা মারছে, তারা তো ছাত্রলীগ ছবি আছে। আসলে মোটিভটা কি মনে করেন? বুঝলাম না, এটা এখন অস্থিরতা সৃষ্টি করা না ঢাকা বিশ্ববিদ্যালয় নতুন করে অস্থিরতা সৃষ্টি করতে চাচ্ছে না কি চাচ্ছে, সেটা কার উপর দোষ চাপাতে চাচ্ছে সেটা তো তদন্তের বিষয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল পরিষদ বলেছে তাদের সাথে সম্পর্ক নাই। আর আমি ব্যক্তিগত মনে করি যে ছাত্র দল মারলো কি ছাত্রলীগ মারলো এটা আমার দেখার, একজনও যদি না মারা যায়, কারোর উপরে যেন এই ধরনের পৈশাচিক আক্রমণ করা না হয়। যেমন ধরেন, আপনাকে প্রশ্ন করেন নাই, তারপরে আমাকে বলতেই হয়, কালকে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট সদস্য সিন্ডিকেট মিটিং থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজনীতি অধিকার তাদের কে দিল? এই সিনেট সদস্যদের অধিকারটা কে দিল? ওখানে যখন এই যে ছাত্ররা সেটাতে সাধুবাদ জানিয়েছে, কোন ছাত্র সাধুবাদ জানিয়েছে? কেউ সাধুবাদ জানায় নাই। কেন জানাবে? যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি না থাকলে বাংলাদেশের ভাষা আন্দোলন হতো না, সফল হতো না, 54 সালে যুক্ত ফ্রন্ট জয়লাভ করতো না, 69 গণঅভ্যুত্থান হতো না, 90 সাথে পতন হতো না। তখনকার ছাত্র রাজনীতি আর এখনকার ছাত্র এখন হঠাৎ করে কি হলো? চরিত্র কি এক আছে? মানে হঠাৎ করে কি হলো? হঠাৎ করে কি হলো? যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের উপরে বহিরাগতদের নিয়ে নির্মম নির্যাতন করা হলো, পৈশাচিক, পাকিস্তানের আর্মিরা পিটিয়েছে, ধর্ষণ করেছে, অন্য কিছু করেছে, এরা কী করলো দিনের দুপুরে? তখন কোথায় ছিল সিনেট? এই সিনেট সদস্যরা কোথায় ছিল সেদিন? এরা তো সিনেট সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ভাবতে তোমার কষ্ট হয়। এটা আওয়ামী শিক্ষক,
ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক পড়া যায় না? কি কারণ এমন ঘটলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি বন্ধুকে দেওয়া হলো 3 মাসের জন্য? কেন? ঠিক আছে, পরবর্তী- প্রসঙ্গ না, যখন কেন? আসলো, এই সূত্র ধরে কেন? হাবিবুর এইটাই তো রহমান ষড়যন্ত্র। আপনার মতামত জানতে এটাই তো চাই। ষড়যন্ত্র। হাবিবুর রহমান আবরারকে যখন ষড়যন্ত্র হত্যা করলো হিসেবে 3 দেখছে। ঘন্টা 4 ঘন্টা, তখন সিলেট সদস্যরা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি কোথায় গেছিল? জি, এগুলি হলো নাজমুজ্জামান রতন, আপনি আগেকার কিছু সরকারেরই যুক্ত করতে চান কিনা? একটা নীল নকশা, এবং তারা দেশে অস্থিরতা সৃষ্টি করতে চাচ্ছে, দেশকে একটা অশান্ত অবস্থা নিয়ে যেতে চাচ্ছে তারা। এত সহজ ছাত্র রাজনীতি বন্ধুকে দিলে না হয়ে গেল? এটা করা উচিত? মোটেই উচিত না। ধন্যবাদ। ছাত্র রাজনীতি নিয়ে যে প্রশ্নটা এসছে, এটা কি দুর্বুদ্ধিজাত প্রবণতা? এটা কি একটা পরিকল্পিতভাবে রাজনৈতিক একটা মানে অস্থিরতা তৈরি করার প্রবণতা? এগুলো নিয়ে আমাদের কিন্তু ভাবতে হবে যে অনির্দিষ্টকালের জন্য বোধহয় বলা হয়েছে। অনির্দিষ্টকাল হোক অথবা নির্দিষ্টকাল হোক, ছাত্র রাজনীতি বন্ধ করতে চেয়েছে এই ভূখণ্ডে কারা? যারা সবসময় যারা সামরিক সরকার হিসেবে যারা আবির্ভূত হয়েছে, কিংবা ফ্যাসিস্ট সরকার হিসেবে যারা আবির্ভূত হয়েছে, তারা সবসময় প্রতিবাদের কণ্ঠটা বন্ধ করতে চেয়েছে। হাবিব ভাই ঠিকই বলেছেন যে 52, 62, 69, 71, 90 এর কথা নিয়ে বাদই দেই। এই যে এবার যে 2024টা হলো, এই 2024 হওয়ার পেছনেও কি ছাত্রদের বিপুল অংশগ্রহণ ছিল না? আজকে যারা একটা অগণতান্ত্রিক ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করবার জন্য অকাতরে জীবন দিল যে ছাত্ররা, তাদের সঙ্গে যুক্ত হয়ে যে আমাদের শ্রমজীবী মানুষ জীবন দিল, তাদের সঙ্গে যে গোটা দেশের মানুষ ঐক্যবদ্ধ হলো, সেখান থেকে তো এই আকুতিটাই তৈরি হয়ে উঠেছিল যে সন্ত্রাস নির্ভর ছাত্র রাজনীতি নয়, একটা গণতান্ত্রিক ছাত্র রাজনীতির পরিবেশ চাই। তাহলে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট তো এই কথাটা বলতে পারতেন যে ছাত্র জনতার আকুতি হচ্ছে আর গণরুম হবে না, আর গেস্ট রুমে ম্যানার শেখানোর নামে কাউকে নির্যাতন করা হবে না। ডাকসু নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার কথাও তারা আচ্ছা, ডাকসু বলেছে। নির্বাচন কাকে দিয়ে করবেন? ফুল, পাখি, তারপরে লতাপাতা মার্কা প্রতীক দিয়ে, যেটা পাকিস্তান আমলে তারা করেছিলেন, যে প্রজাপতি দল আর হলুদ পাখি দল এরকম দাঁড়াবেন? নাকি সেখানে কাউকে না কাউকে দাঁড়াতে হবে, কোনো একটা আইডেন্টিটি নিয়ে দাঁড়াতে হবে। আর সবচেয়ে বড় কথা, বিশ্ববিদ্যালয় হচ্ছে জ্ঞান সৃষ্টির জায়গা। জ্ঞানটা সৃষ্টি হয় কেমন করে? বিতর্ক ছাড়া, যুক্তি করা ছাড়া, অন্যের যুক্তিটা শোনা ছাড়া। এমনকি যারা বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে নেবেন, ওখানে সাবজেক্ট আছে আমি সাহিত্য পড়ব, ওখানে আমি রাষ্ট্রবিজ্ঞান পড়ব, ওখানে আমি দর্শন পড়ব, ওখানে আমি ফিজিক্স পড়ব, ওখানে কেমিস্ট্রি পড়ব, আমি বস্তু জগতের নিয়ম জানবো, আমি সমাজ জীবনের নিয়ম জানবো, কিন্তু সমাজের রাজনীতির ব্যাপারে আমার কোনো আগ্রহ থাকবে না। এটা কোন ধরনের মানসিকতার ছাত্র সমাজ তৈরি হবে ওখানে বলুন তো? ফলে ছাত্র রাজনীতির নামে যে দুর্বৃত্তপনা চলে সেটা বন্ধ করতে হবে। ছাত্র রাজনীতির নামে ক্যান্টিনে ফাও খাওয়ার যে প্রবণতা তৈরি হয়েছে সেটা বন্ধ করতে হবে। গায়ের জোরের পরিবর্তে বিশ্ববিদ্যালয়গুলোতে যুক্তি চর্চার কেন্দ্রটা বিশ্ববিদ্যালয় করতে হবে, সেটা আমাদের দেখতে হবে। আর কি দেখতে হবে? বিশ্ববিদ্যালয় থেকে একটা ছেলে মেয়ে যখন বেরিয়ে আসছে, তখন মানুষ যেন বুঝতে পারে আমাদের জনগণের ট্যাক্সের টাকায় একদল মানুষ তৈরি করেছি আমরা। তার শুধু সার্টিফিকেট আছে তা না, তার একটা ক্যারেক্টার আছে, তার একটা মানবিক বোধ আছে, তার একটা মানুষের প্রতি সৌজন্য প্রকাশের মানে শিক্ষা আছে। সবচেয়ে বড় কথা, একটা সংস্কৃতিগতভাবে একটু উন্নত মানুষ হয়ে উঠেছে। এটা কি শুধুমাত্র ক্লাসরুমে ক্লাস করা, লাইব্রেরিতে গিয়ে বই পড়া আর হলে এসে ঘুমানোর মধ্য দিয়ে এটা করা সম্ভব হবে? তার একটা সোশ্যাল ইন্টারাকশন লাগবে না? এই জন্য অনেক আগে গ্রিকরা বলেছিল, গ্রিক দার্শনিকরা বলছেন, যে রাজনীতি করে না সে হচ্ছে বর্বর। মানে যে সমাজ সম্পর্কে তার কোনো ধারণা নেই, সমাজের প্রতি কোনো দায় নেই, মানুষের প্রতি কোনো ভালোবাসা নেই, অথবা নিজের জীবন এবং চরিত্রকে পাল্টাবার তার কোনো তাগিদ নেই, সে মানুষ হয় কেমন করে? ফলে আমরাও দেখেছি যে এ যাবৎকাল যতবার ছাত্র রাজনীতি বন্ধ করার ষড়যন্ত্র করা হয়েছে, প্রত্যেকবার তার পিছনে ছিল প্রতিবাদের কণ্ঠটাকে স্তব্ধ করো। একটি বিরতিতে আমরা যেতে চাই। ফিরে এসে আমরা খাগড়াছড়ি রাঙামাটিতে যে সংঘর্ষ এবং পরিস্থিতি চলছে উত্তেজনাকর, সেটি নিয়ে আমরা আলাপ করব। দর্শক, সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্র একটি বিরতি নিচ্ছি, আশা করছি সাথেই থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে। আমরা মূলত আলাপ করছিলাম মব কিলিং এবং আগামীর রাজনীতি নিয়ে। তো মব কিলিং ইস্যুতে আমরা আবারও খাগড়াছড়িতে একটু দৃষ্টি দিতে চাই। খাগড়াছড়ি এবং রাঙামাটিতে যেই মব কিলিংয়ের ফলে যে একটা পরিবেশ তৈরি হয়েছে, সে কারণে আজকে সেখানে তাদের সেই জনতার উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন আন্তরিকভাবে কাজ করছে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এবং সবাইকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে। এবং সেই সাথে বলা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সংযম দেখাতেও বলা হয়েছে।
তো প্রথমে আবারও হাবিবুর রহমান হাবিব আপনার কাছে আসতে চাই। তাফাজ্জল, শামীম মোল্লা এবং দিঘিনালার মামুন সব মিলিয়ে এই যে মব কিলিংয়ের ঘটনা ধরে আমরা আলাপ করছিলাম, সরকার ইতিমধ্যে বলছেন যে একটি শক্তিশালী তদন্ত কমিটি খুব শীঘ্রই গঠন করা হবে এই নিয়ে। ক্রমাগত এই ঘটনাগুলোকে আসলে কোনো রাজনৈতিক দৃষ্টিতে দেখার অবকাশ আছে কিনা? না, পার্বত্য চট্টগ্রামের যে বিষয়গুলি সেগুলি আমরা ইতিপূর্বে অনেকবার দেখেছি। তাদের নিজেদের ভিতরে আভ্যন্তরীণ যে দ্বন্দ্বগুলি পাহাড়ে ওদের মধ্যে, মোটরসাইকেল চুরি করা কেন্দ্রিকও একটি ওই যা সব কিছু মিলাই মোটরসাইকেল কেন্দ্র করে ঘুরে ফিরে দেখা যাচ্ছে ওই সব ওদের মধ্যেই এই সমস্তগুলি ঘুরে ফিরে আসে। আর যেগুলি যেটা আমরা আলোচনা করলাম, এবং এখন একটা আলোচনা ওই যে মোহাম্মদপুরে, যেটা মোহাম্মদপুরে তো এটা কিছুক্ষণ আগে ঘটেছে, কিছুক্ষণ আগে কয়েকজনকে যেটা সেখানে কোপানো কুপিয়ে হয়েছে, তারপর সন্ত্রাসীরা দুজন মারা কুপিয়ে গেছে। রেখে চলে গেছেন, কেন দুজন মারা কুপালো? গেছে ইতিমধ্যে, কয়েকজন আহত কয়েকজন আহত হয়েছে। এখন আছেন। এটা কি বলবেন আপনি? এটা কিন্তু রাজনৈতিক সংঘর্ষ, রাজনৈতিক কর্মসূচিতে এটা হয়নি। এটা কারা করছে? এটা আইন শৃঙ্খলা বাহিনীকে খুব কঠোরভাবে দমন করতে হবে এবং পর্যবেক্ষণ করতে হবে বলে। 2 দিনের মতো হয়ে গেল, এটা বের হচ্ছে না কেন যে কারা করছে? বের হচ্ছে না। এখন তো কি বলবো, সাগরণী হত্যাকাণ্ড 111 বার ইউপিসি আছে, কেন বললাম চার্জশিটের মধ্যে হয়নি। এই দেশে তো এগুলি হয়েছে। এখন যারা ক্ষমতায় আছে, সত্য কথা বলতে গেলে এখন আওয়ামী লীগের সেই সমস্ত পেচাত্তারে তো আছে। তারা ঢাকা শহরে এত আওয়ামী লীগের এমপি, মন্ত্রী, আপনার ব্যাংক ডাকাত, ব্যাংক লুটেরা, বিদেশি অর্থ পাচারকারী, টেন্ডার বা দখল বা বালু খাওয়া, ঘাট খাওয়া, হাট খাওয়া, প্রচুর লোক আছে এখানে। গ্রেপ্তার কয়জন হয়েছে আমাদের দেখেছেন আপনি? 2024 7ই জানুয়ারির আগে আমাদের প্রায় 30,000 মানুষকে গ্রেপ্তার করেছে। এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সেখানে আমাদের 7-8 হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। এখন তো এরা আছে এই বাংলাদেশের ভিতরে, ঢাকা শহরের মধ্যে আছে। আমাকে তো র্যাব খুঁজে বের করলো, আমাকে র্যাব খুঁজে বের করতে পারে, আমাদের বিভিন্ন গ্রেপ্তার করতে পারে, মামলা ছাড়াতে গ্রেপ্তার করতে পারে। আর এরা প্রত্যেকে অপরাধী। ধর আমি রাজীব যখন রতন এখানে আসি, আমি যে আমার শরীর থেকে 10 কেজি রক্ত বের করে দিই, আর আমি দেখতে চাই একজন আওয়ামী লীগের এমপি টেবিলে আমার এখানে এসে বসছেন, বা একজন আওয়ামী লীগের নেতা সেই টেবিলে এসে টকশোতে আসছেন। আনতে পারবেন আপনি? আনতে পারবেন? আসবে? চেষ্টা করে দেখা যেতে পারে। দেখেন তো, এখন তো আসলে বলা একজন আওয়ামী লীগের সম্ভব এমপি না, নিয়ে আসবে কি আসেন, আসবে না। আমার শরীর থেকে যতক্ষণ রক্ত আছে আমি বের করে দেবো, আমার বাঁচার জন্য যতটুকু লাগে ততটুকু সব দিয়ে দেবো। নিয়ে আসেন তো একজন আওয়ামী লীগের এমপিকে নিয়ে আসেন, এক নেতাকে আনেন তো। কেন আসবে না বলে মনে হয়? আসবে না, তার এত অপরাধ করেছে। মানে স্বেচ্ছা বা স্বগোক্তি যেটা বলে নাকি, স্বীকারোক্তি যেটা দেয় না, অন্যায় করার বলে, এত অপরাধ করেছে জনসম্মুখে যে আসতেই ভয় পাচ্ছে। তো আপনি দেখছেন এই যে 350 জন এমপি, একজনকে দেখেছেন প্রকাশ এলে বলো না এটা হয়নি, শেখ হাসিনা এটা করে নাই, শেখ হাসিনা এটা করা উচিত হয়নি, আমাদের বিরুদ্ধে অপরাধ অন্যায় বলেছে কেউ? দাঁড়িয়েছে কোথাও? দেখেছেন কোথাও? বাইনোকুলারদের দেখতে পাবেন না। এটা এত অপরাধ করেছে। জি, এই ইস্যু ধরে একটু রাজিকুজ্জামান রতন আপনার মতামত নিতে চাই। হাবিবুর রহমান হাবিব যেটি বলছিলেন যে এত অপরাধ তারা করেছে বলেই আর জনসম্মুখে কিংবা গণমাধ্যমে তারা আসছেন না। দুটো দিক, একটা হচ্ছে যে রাজনীতি করতে গিয়ে দমন পীড়নের পথ বেছে নিয়েছিলেন তারা 15টা বছর দলীয় ক্ষমতাকে কুক্ষিগত করে রাখবার জন্য অথবা প্রতিপক্ষকে নির্মূল করবার জন্য অনেক পদক্ষেপ তারা নিয়েছিলেন। সেটার একটা তো প্রতিহিংসা কিংবা প্রতিশোধের একটা ভয় তো তাদের আছেই। আর সবচেয়ে বড় কথা যে এই দলের অনেক গুরুত্বপূর্ণ নেতা দেশ থেকে পালিয়েও গেছেন। এবং একটা অদ্ভুত ব্যাপার দেখুন যে বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতা পরিবর্তনের সঙ্গে সঙ্গে অনেক কিছু পরিবর্তন হতে দেখি আমরা। এইবার কিন্তু আমরা ওই বাইতুল মোকাররমের ইমাম সাহেবের পরিবর্তন হতে দেখেছি। একটা কি অদ্ভুত ব্যাপার যে মসজিদ কমিটির সভাপতিও পাল্টে যায়, বাজার কমিটির সভাপতিও পাল্টে যায়, প্রেস ক্লাবের সভাপতিও পাল্টে যায়। এটা কেন হলো? তাহলে রাজনীতিক ক্ষমতার সঙ্গে দুর্নীতি, ক্ষমতার সঙ্গে কর্তৃত্বপরায়ণতা, ক্ষমতার সঙ্গে অন্যদের উপর নিপীড়ন চালানো, এগুলো কি এমনভাবে যুক্ত হয়ে গিয়েছিল যে গণতান্ত্রিক সংস্কৃতিটা একেবারে মার খেয়েছে? তো ফলে এখান থেকে একটা জিনিস শেখার আছে যে এইবারের গণ অভ্যুত্থান একটা নতুন দৃষ্টান্ত তৈরি করেছে যে শুধু ক্ষমতা থেকে পদত্যাগ নয়, দেশ ত্যাগ করতে বাধ্য করে জনগণের ক্রোধ। তা কেন জনগণ এত ক্রুদ্ধ হয়, অথবা কেন তারা ক্ষমতা থেকে এতটা দুর্বিনীত হয়ে ওঠেন?
এবং এগুলো যদি আমরা একটু খেয়াল রাখি তাহলে ভবিষ্যতের রাজনীতিটা আমাদের জন্য একটু সহজ হবে। আমরা মনে করব ক্ষমতা যেমন চিরস্থায়ী নয়, জনতাটা চিরস্থায়ী ধরতে পারে। আজ একদল মানুষ আছে, কালকে আরেক দল মানুষ থাকবে, তার মানে জনগণ থাকবেই। কিন্তু ক্ষমতায় আমি যে সবসময় থাকবো এমন তো না। আর আমার ক্ষমতা তো অন্যকে ক্ষমতাহীন করার জন্য নয়, আমার ক্ষমতা তো অন্যকে সহযোগিতা করার জন্য। কেন সহযোগিতা করার পরিবর্তে অন্যকে ক্ষমতাহীন করার ক্ষেত্রে ক্ষমতা ব্যবহৃত হয়, এগুলো একটু প্রশ্ন হিসাবে আসছে। আর একটা বিষয়, ওই অনেক আগে অ্যাটকিন্স একটা কথা বলেছিলেন, পাওয়ার করাপ্টস, অ্যাবসোলুট পাওয়ার করাপ্টস অ্যাবসোলুটলি। যখন তারা মনে করেছিল যে 2014 সালের ওই নির্বাচনের পরে তাদেরকে ক্ষমতা থেকে কেউ সরাতে পারবে না, 2018 সালে দিনের ভোট রাতে করে ফেলার পরে তারাও ভাবলেন যে আমরা তো এমন একটা মেকানিজম করেছি যে আমাদেরকে হারানো সম্ভব নয়। 2024 সালে নির্বাচনের পরে এটা তাদের মধ্যে আরও স্থায়ী হয়ে গেল ধারণাটা যে 2030 কেন 2041 সালেও এই ক্ষমতার অবসান হবে না। এখান থেকে হয় কি, যখন কেউ মনে করবে তারা আনচ্যালেঞ্জড, তাদেরকে কেউ সমালোচনা করতে পারবে না, কেউ তাদের ভুল ধরতে পারবে না, কিংবা কেউ তাদের প্রতিপক্ষ হওয়ার ক্ষমতাও রাখে না, এটা মনের মধ্যে এমন একটা অটোক্রেটিক কালচার তৈরি করে ফেলে যে অটোক্রেটিক রেজিমের সঙ্গে পার্সোনালি অটোক্রেটিক কালচার তৈরি হয়ে যায়। এবং প্রত্যেকটা মানুষ, যখন আমরা একটা কথা শুনেছি ফ্রম পিয়ন টু প্রাইম মিনিস্টার, তারা সবাই দুর্নীতির একটা চক্রের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছে। আগামীর রাজনীতিতে এই ঘটনাগুলো একটা শিক্ষা বড় হিসাবে- বার্তা দিল এবং বড় শিক্ষা দিল, যেন এই ঘটনাটা যেন না হয় যে যতই আপনি চেষ্টা করেন, যতই চেষ্টা করি না কেন, মানুষের উপর দমন চালিয়ে বেশি দিন টিকে থাকা যায় না। তার মানে এই বার্তাটা আমরা যদি যে আলোচ্য সূচি ঠিক করেছি যে আগামীর রাজনীতি, সেটিতে কিছুটা আলোকপাত হলো যে আসলে কোন ধারায় যাওয়া উচিত রাজনীতিবিদদের। আমরা একটি বিরতি নিচ্ছি, বিরতির পরে আবারও আমরা আলাপ করব আমাদের বিষয়বস্তু ধরে। দর্শক, সিএসআরএম জনতন্ত্র এই পর্যায়ে একটি বিরতি নিচ্ছি, আশা করছি সাথেই থাকবে। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে রয়েছি। আমরা আলাপ করছিলাম মব কিলিং এবং আগামীর রাজনীতি। এই বিষয়ে শেষ পর্বে আমরা আলাপ করতে চাই মব কিলিং ঠেকাতে আসলে এখন জরুরিভাবে কি করণীয়। রাজিকুজ্জামান রতন, আপনার কাছে শুরুতে আসতে চাই। প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো যে কর্তৃপক্ষের নজরদারি বাড়াতে হবে এবং ভূমিকা বাড়াতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 3 ঘন্টা 4 ঘন্টা ধরে একটা ছেলেকে পেটানো হলো, সেখানে প্রক্টর, সেখানে হাউস টিউটর, প্রভোস্ট, তারা কি কেউ উপস্থিত ছিলেন না? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাকে পেটানো হলো, আশেপাশে কেউ কি উপস্থিত ছিলেন না? ফলে কর্তৃপক্ষের দায়িত্বটা সেটা জবাবদিহির মধ্যে আনতে হবে যে কেন তারা ছিলেন না, আবার থাকলেও বা কেন নিয়ন্ত্রণ করেননি। 2 নম্বর হচ্ছে যে একটা গণতান্ত্রিক সংস্কৃতি চর্চার তো বিকল্প নাই। যে আইনকে নিজের হাতে তুলে নেওয়াটা এটা একটা স্বেচ্ছাচারিতার বিষয়। এখন আমি ইচ্ছা হলো একজনকে বললাম যে সে অমুকের দালাল, বা সাথে সাথে আমি রায় দিয়ে দিলাম এবং তারপর তাকে পিটিয়ে মেরে ফেললাম। এটা কি কোনোভাবে গণতান্ত্রিক সংস্কৃতির সঙ্গে যায়? ফলে এই জায়গায় একটা কালচার তৈরি করতে হবে, সেটা হলো যে ডেমোক্রেটিক কালচারের প্র্যাকটিসটা করতে হবে। এই জন্য ছাত্র রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন আনতে হবে, একটা যুক্তিবাদী মন গড়ে তুলতে হবে, গায়ের জোরের পরিবর্তে যুক্তির জোর প্রতিষ্ঠা করার একটা চেষ্টা করতে হবে। আর সবচেয়ে বড় কথা যে পরমত সহিষ্ণুতাটা এটাও কিন্তু শিখতে হয়। সেটা শেখার জন্য একটা চর্চার পরিবেশ লাগে। ক্যাম্পাসগুলোকে সেরকম মুক্ত চর্চা, মুক্ত জ্ঞানের একটা পরিবেশের জায়গায় নিয়ে আসতে হবে। যে কোনো ধরনের অন্ধত্ব এবং কুপমণ্ডুকতা, এটাও কিন্তু একটা সময় মানুষকে এরকম ফ্যাসিস্ট আচরণের দিকে নিয়ে যায়। যেমন আজকে বাইতুল মোকাররমে 2 গ্রুপের মধ্যে মারামারি হলো, মসজিদে নামাজ পড়তে গিয়েও মারামারি করতে হচ্ছে। এটা কেন? তাহলে অসহিষ্ণুতাটা কোন জায়গায় গিয়ে ঠেকেছে? এই অসহিষ্ণুতার ভিত্তি কী? ভিত্তি হচ্ছে আমি যেটা বলবো সেটাই ঠিক। এটা ধর্ম নিয়ে হোক, সেটা অর্থনীতি নিয়ে হোক, সেটা বিশ্ববিদ্যালয়ের পরিচালনা ব্যবস্থা নিয়ে হোক, এমনকি কমিটির পদবি নিয়ে হোক। তা ফলে আমরা মনে করি যে এই জায়গাটায় একটা গণতান্ত্রিক সংস্কৃতি তৈরি করা দরকার। আর পুলিশ তার যে দায়িত্ব, সেই দায়িত্ব পালনের জন্য পুলিশকে উদ্বুদ্ধ করা দরকার। অনেকে বলে পুলিশের মরালটা ভেঙে গেছে। তো যে কারণে পুলিশের মরালটা ভেঙে গিয়েছিল, পুলিশ একটা দলীয় পুলিশে রূপান্তরিত হয়েছিল এবং দুর্নীতিবাজ পুলিশে রূপান্তরিত হয়েছিল। দলীয় পুলিশের তকমাটা মুছে ফেলতে হবে আর দুর্নীতির শিকড়টাকে উপড়ে ফেলতে হবে। তাহলে হবে কি, এই বাংলাদেশের মানুষ কিন্তু স্বাভাবিকভাবে একটু শান্তিপ্রিয়, কিন্তু যখন উত্তেজিত হয় তখন অনেক সময় হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। তো এই জায়গায় যখন উত্তেজিত হলে উন্মত্ততার কারণে যুক্তিটা হারিয়ে ফেলে, উন্মত্ত হয়ে যাওয়ার এই প্রবণতাটা বন্ধ করার জন্য একটা ডেমোক্রেটিক কালচার। ধন্যবাদ। আমরা একটু হাবিবুর রহমান হাবিব, আপনার কাছে আসতে চাই। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে রয়েছি। মব কিলিং এর শেষ কোথায়, কিংবা এর থেকে পরিত্রাণের উপায় আসলে কি?
এর থেকে পরিত্রাণের উপায় খুব সহজ। সরকারকে সিদ্ধান্ত নিতে হবে যেগুলি মব কিলিং হচ্ছে সব জায়গায় ভিডিও ফুটেজ আছে। এই ভিডিও ফুটেজ যে যাদেরকে দেখা যাবে মারতেছে, ধরতেছে, দড়ি দিয়ে বাঁধছে, হাত মোড়া দিচ্ছে, এইগুলি গ্রেপ্তার করে দ্রুত বিচার আইনে বিচার করে এদের চূড়ান্ত শাস্তি, হত্যাকাণ্ড সংঘটিত করলে যা শাস্তি হয় মৃত্যুদণ্ড দিয়ে দেন না কেন, পরপর দিয়ে দেন, সব থেমে যাবে। খুব সহজ ব্যাপার। আরেকটা ব্যাপার হলো যে দেশের মধ্যে দীর্ঘদিন ধরে এই বিচারহীনতা চলে আসছে। সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, কলেজ ক্যাম্পাস কোথাও কোনো ছাত্র রাজনীতির কোনো রকমের লেশ মাত্রা ছিল না, একটা সংগঠন বাদে। দেখেন এটা করে কি প্রমাণ করলো? এটা করলো, টেলিভিশন দেখালো, যা ছাত্রের বয়স 7 বছর ছিল, যার জন্ম পরে বুঝতে শিখেছে, তখন থেকে 15 বছর দেখালো একটা দল সব কিছু করেছে, সব কিছু তাদের নেতৃত্ব হয়েছে, কিচ্ছু মানুষ বিশ্বাস করলো। কেন করলো না? প্রথম কারণ, বাংলাদেশে মানুষের ভিতরে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সর্বশ্রেণীর মানুষের ভিতরে একটা অস্থিরতা, সরকারের উপরে যে ঘৃণা, ক্ষোভ জন্মেছিল। বিচারহীনতার কারণে মানুষ মনে করছে এই সরকার হাতে দেশ নিরাপদ না, এদেরকে ভোট দিতে দেয় না, এরা জনগণকে আইনের চর্চা করতে দেয় না, বিনা কারণে ধরে নিয়ে যায়, বিনা কারণে আপনার ইয়ে করে, কী বলে, গ্রেপ্তার বাণিজ্য। আমার পাবনাতে আমার ছাত্র দলের নেতা, আমার পুরো ছাত্রদলের পিছনে রানা এবং স্বেচ্ছাসেবক একজন নেতা সম্ভবত, থানার পুলিশ একজন মহিলা গিয়ে এজাহার দিল যে আমার স্বামী যাচ্ছিল, এরা এই 6 জন মিলে আমার স্বামীকে মাঝে 10,000 টাকা নিয়ে গেছে। অথচ রানা ডেলি 10,000 টাকা ইনকাম করে, অনেক বড় ব্যবসায়ী সে। আমি পরে সাহেবকে বললাম, ওসি সাহেব, সদর থানা এই মামলা কেন দিলেন এদের বিরুদ্ধে? তো বলছে, তো ওই মহিলা জিজ্ঞাসা করেন, ধরেন আপনি বুঝবেন না যে কারণে মামলাটা দিলেন? যে সে 10,000 টাকা ডেলি ইনকাম করে, তার এত এত তার ইয়ে একটা পারিবারিক তার ঐতিহ্য আছে, তারপর মামলা দিয়ে দিলেন, ওই মহিলাকে উল্টা মামলা দেন। এই যে দীর্ঘদিন বিনা কারণে ধরে নিয়ে যায়, মামলা দেওয়া, শাস্তি দেওয়া, বাণিজ্য, গ্রেপ্তার এখনো চলছে, তো এখনো চলছে, এর পরিবর্তন হয়নি তো। মানে পুলিশ এখনো গ্রেপ্তার বাণিজ্য এখনো করছে। আমারও কিন্তু দেখলাম মামলা বাণিজ্য করছে। ওখানে তো বলতে পারতো এই ছেলেকে মামলা বলতে এই ছেলেকে এইটা করতে পারে, ছাত্রদলের নেতা স্বেচ্ছাসেবক পারে এটা করতে, এদের মামলা। এই যে বিচারহীনতা দীর্ঘদিন ধরে চলে আসছে, সেটা এত তাড়াতাড়ি থেমে যাবে তা আশা করাটা কঠিন। এবং দেশের ভিতরে ধন্যবাদ। মানে দীর্ঘদিনের যে চর্চা, সেটি আসলে পুরোপুরি ঠিক হতে যথাযথ সময় লাগবে, কিন্তু এই সময় ওইটা যদি করে সরকার, যে দ্রুত বিচার আইনে যদি এই মব কিলিং বন্ধ করা খুব সহজ, ওগুলি বন্ধ, পুলিশকে এখনো সেই সতর্ক বানিয়ে দিতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, CSRM জনতন্ত্র গণতন্ত্র এই ছিল আজকের মতো। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকেও ধন্যবাদ।